বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অবৈধ বিদেশি তকমায় ১.৫ বছর ডিটেনশন ক্যাম্পে বর্ষবরণে মুক্তি আসামের দম্পতির। জেনারেশন তৈরি করতে গিয়েই শেষ মমতা বন্দ্যোপাধ্যায়, ২১-এর নির্বাচনেই ভবিষ্যৎ অন্ধকার। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাপমাত্রা নামল ১.১ ডিগ্রিতে, ১৫ বছরের রেকর্ড ভেঙে কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী। পাকিস্তানে হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনায় কড়া ভাষায় প্রতিবাদ জানালো ভারত, বার্তা পাঠালো ইসলামাবাদে। করোনার ধাক্কা অতীত, ডিসেম্বরের সব রেকর্ড ভেঙে দিল জিএসটি আদায়ের পরিমাণ। এবং সর্বশেষ জানিয়ে দেব ১৯৪৭ সালের ভারত পাক যুদ্ধে শহীদ বীরের কবর মেরামত সেনাবাহিনীর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। অবৈধ বিদেশি তকমায় ১.৫ বছর ডিটেনশন ক্যাম্পে বর্ষবরণে মুক্তি আসামের দম্পতির। অবৈধ বিদেশি বলে দাগিয়ে ঢুকানো হয়েছিল ডিটেনশন ক্যাম্পে। ১.৫ বছরের দীর্ঘ লড়াইয়ের পর নতুন বছরে মুক্তির স্বাদ পেলেন আসামের দম্পতি। শেষ পর্যন্ত মোহাম্মদ নূর হোসেন, সাহেরা বেগম সহ তাদের ২ সন্তানকে ভারতের নাগরিক ঘোষণা করল ফরেনার্স ট্রাইব্যুনাল। আসামের উদালগুড়ি জেলার লদং গ্রামে পরিবার নিয়ে থাকেন হোসেন। গুয়াহাটির রাস্তায় রিক্সা চালান। বলছেন, ভারতীয় হিসেবে আমরা গর্বিত, আমরা আসামের বাসিন্দা। আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। আমরা নাকি সীমান্ত পেরিয়ে এদেশে চলে এসেছি, এটা কি করে সম্ভব? আমরা এখানেই জন্মেছি। ১৯৫১ সালের জাতীয় নাগরিকপঞ্জিতে নাম রয়েছে হোসেনের ঠাকুরদার, বেগমের বাবারও নাম রয়েছে ওই তালিকায়। নাগরিকত্বের তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। হোসেন বলছেন, নথি থাকা সত্ত্বেও আমাদের কথা শোনা হয়নি। আমরা বুঝতেই পারছিলাম না কি করা উচিত। ট্রাইব্যুনালে মামলা লড়তে ৪,০০০ টাকার বিনিময়ে এক আইনজীবী রাজি হয়েছিলেন ঠিকই, কিন্তু তিনিও পরে হাত তুলে নেন। ২০১৮ সালে দম্পতিকে বিদেশি ঘোষণা করা হয়। পরের বছরই তাদেরই ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। বেগম বলছেন, ২ ছেলেকে দেখাশোনা করার কেউ ছিল না, বাধ্য হয়ে তাদেরও ক্যাম্পে নিয়ে এসেছিলাম। বড় ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। পরে পরিবারের অনুরোধে হোসেন এবং বেগমের জন্য মামলা লড়তে রাজি হয়েছিলেন গুয়াহাটির মানবাধিকার আইনজীবী আমন ওয়াদুদ, সৈয়দ বুরহানুর রহমান এবং জাকির হোসেন। ওয়াদুদ বলেন, যারা বিদেশি ঘোষণা করা হয় তাদের জন্য কেউ মামলা লড়তে চান না, আর সেই কারণেই বহু নাগরিক আজ নাগরিকত্ব হারাচ্ছেন। অপরদিকে মমতা ডুবলেন জেনারেশন তৈরি করতে গিয়েই। ২১-এর নির্বাচনেই ভবিষ্যৎ অন্ধকারে। বামেরা কোনো জেনারেশন তৈরি করতে পারেনি, তাতেই ৩৪ বছর টিকেছিল সরকার। ৩৪ বছরের সেই জগদ্দল পাথরকে সরিয়ে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা হয়েছিল ২০১১-এ। তারপর ১০ বছর কাটতে না কাটতেই আসন্ন নির্বাচনেই ভবিষ্যৎ অন্ধকার দেখছে শাসক তৃণমূল। জেনারেশন তৈরি করতে গিয়েই শেষ হয়ে যেতে বসেছে তৃণমূল কংগ্রেস। ২০২১-এর নির্বাচনের প্রাক্কালেই কষে পড়ল ধ্রুবতারা। তৃণমূলের নিউক্লিয়াস মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু নিউক্লিয়াস ছাড়াও দলের যে গুরুত্বপূর্ণ কুশ রয়েছে তা একে একে দশে যেতে বসেছে। মুকুল রায় নামক নক্ষত্র কষে পড়েছিল ৩ বছর আগে, আর ২০২১-এর নির্বাচনের প্রাক্কালেই আরও এক ধ্রুবতারা কষে পড়ল তৃণমূল কংগ্রেস থেকে। অভিষেকের সঙ্গে শুভেন্দু ছিলেন তৃণমূলের ভবিষ্যৎ। তৃণমূলের আকাশ থেকে সম্প্রতি যে ধ্রুবতারা কষে পড়েছে তার নাম শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলের সব থেকে জনপ্রিয় নেতা তিনি। সম্প্রতি তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। একটা সময় দলের ভবিষ্যৎ বলতে অভিষেকের সঙ্গে শুভেন্দুর নামও বুঝিয়েছিলেন মমতা, কিন্তু তারপর দলের জেনারেশন তৈরি কাল হল তৃণমূলের। মুকুল রায় থেকে শুরু করে হালে শুভেন্দু অধিকারীর দল ছাড়ার পিছনে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমানে তৃণমূলের অলিখিত সেকেন্ড ইন কমান্ড। তাকে সেকেন্ড ইন কমান্ড করতে গিয়ে মুকুল রায়কে দল থেকে বিতাড়িত হতে হয়েছিল। তারপর দলের তৎকালীন সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ের হাত ধরে আজ পর্যন্ত বহু তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। এই দলের শেষতম সংযোজন শুভেন্দু অধিকারী। তার হাত ধরে এবার প্রতিদিনই দলবদল ঘটছে, ফাঁকা হয়ে যাচ্ছে তৃণমূল। শুভেন্দুর মতোই আরও এক তরুণ তুর্কি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা চলছে। তাকে এদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে দেখা যায়নি, অথচ তিনি এখনো তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর। এইভাবে দলের সক্রিয় নেতারা যদি নিষ্ক্রিয় হতে থাকে তবে ভবিষ্যৎ যে অন্ধকার হবে বলাই বাহুল্য।
যতই কর্মীদের উপর ভরসা রাখুক তৃণমূল, নেতা চলে গেলে কর্মীও ফাঁকা হবে। আসন্ন 2021 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ভবিষ্যতে কূপ পড়ায় দলের সুপ্রিমো হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ও চাপে পড়েছেন বেশ। মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই ঘোষণা করেছেন তার দলের ভবিষ্যৎ তৈরি। এরপর তৃণমূল সুপ্রিমো ও তৃণমূল নেতৃত্ব যেসব সিদ্ধান্ত নিয়েছে তাতে তুলে ধরা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। জেলার নেতা হওয়ায় সে অর্থে গুরুত্ব দেওয়া হয়নি শুভেন্দু অধিকারী বা রাজীব বন্দ্যোপাধ্যায়দের। ফলে পরবর্তী প্রজন্মের নেতা হয়েও তারা পিছিয়ে পড়েছেন। মমতা পরবর্তী সময় হাল ধরার মতো যোগ্যতা ছিল শুভেন্দু অধিকারীর, কিন্তু তাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তা পালন করেছেন। দল যখন সমস্যায় পড়েছে তখন সেই সমস্যা কাটিয়ে তুলতে অগ্রণী ভূমিকা নিয়েছেন তিনি। তারপরও গুরুত্ব পাননি শুভেন্দু, রাজীবরাও সেরকম গুরুত্ব পাননি। অথচ শুভেন্দু রাজীব রায় 2019 লোকসভায় দল ধাক্কা খাওয়ার পর উপনির্বাচনে জিততে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তিনটি উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে ফের তৃণমূলকে লড়াইয়ের ময়দানে ফিরিয়ে এনেছিলেন। অথচ দল তারপরও তাদের উপর ভরসা রাখেনি, আস্থা রেখেছিল অভিষেক পিকে জুটির উপর। অপরদিকে তাপমাত্রা নামল 1.1 ডিগ্রিতে। 15 বছরের রেকর্ড ভেঙে কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী। কনকনে শীতে কাঁপছে দিল্লি সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য। ঠান্ডার হাওয়ায় হাড়ে কাঁপুনি দৌড়াচ্ছে, তার সঙ্গে রয়েছে গাঢ় কুয়াশার দাপট। আজ দীর্ঘ 15 বছরের রেকর্ড ভেঙে রাজধানীর তাপমাত্রা নথিভুক্ত হয়েছে 1.1 ডিগ্রি সেলসিয়াস। সফদরজং এলাকায় নথিভুক্ত তাপমাত্রার এই পতনে কাঁপছে দিল্লিবাসী। বেশ কয়েকদিন ধরেই রাজধানী দিল্লিতে প্রবল ঠান্ডা। বছর শেষের রাতেও জবুতবু ছিল বাসিন্দারা। এবার বছরের প্রথম দিনের সূর্যোদয়ও খানিকটা ডাকল কুয়াশার দাপটে। দৃশ্যমানতা কম হওয়ায় রাস্তায় বেরিয়েছিলেন যারা, অনেকেই সমস্যায় পড়েন। আইএমডি সূত্রে জানা গিয়েছে আগামী 48 ঘন্টা এই অবস্থা বজায় থাকবে। ঠান্ডা আরও বাড়তে পারে। দিল্লি সহ বেশ কিছু এলাকায় প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে। পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির সংলগ্ন এলাকা আগামী 24 ঘন্টা ঘন কুয়াশার চাদরে মুড়ে যাবে। বরফ পড়ার মতো অবস্থা তৈরি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর রাজস্থানের বেশ কিছু অংশে। শিশির জমে যাবে এক লহমায়। আইএমডির বুলেটিনে বলা হয়েছে দিল্লির বাতাসের অবস্থা এখনো ভয়াবহ। দূষণের জেরেই এমন পরিস্থিতি। শুক্রবার সকালেও এয়ার কোয়ালিটি ছিল সিভিয়ার ক্যাটাগরির। অপরদিকে পাকিস্তানে হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনায় কড়া ভাষায় প্রতিবাদ জানালো ভারত, বার্তা পাঠালো ইসলামাবাদে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রান্তে হিন্দু মন্দির ধ্বংসের কড়া প্রতিক্রিয়া দিল ভারত। তীব্রভাবে প্রতিবাদ জানালো পাকিস্তানের এই কাজের। জানা গিয়েছে কূটনৈতিক স্তরে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে ইসলামাবাদে। সূত্রের খবর, পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রান্তের ওই হিন্দু মন্দিরটি সংস্কারের জন্য কিছুদিন আগেই সম্মতি দিয়েছিল স্থানীয় প্রশাসন। এই বিষয়ে ক্ষিপ্ত হয়ে উঠে পাকিস্তানের ধর্মান্ধরা। পাকিস্তানের সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাতে চালাতে তারা এই মন্দির ধ্বংস করার দিকে এগোতে থাকে। খাইবার পাখতুনখোয়ার টেরিগ্রামে এক হিন্দু মন্দিরে আচমকাই হামলা চালাতে শুরু করে। মন্দিরটিতে ভাঙচুর চালিয়ে ধূলিসাৎ করে দেয়। এমনকি মন্দিরে থাকা দেবদেবীর মূর্তিও তুলে এনে রাস্তায় ফেলে দেয়। এখানেই থামেনি ধর্মান্ধরা। নিজেদের ক্ষোভের সম্পূর্ণ প্রকাশ ঘটিয়ে আগুন লাগিয়ে দেয় মন্দির চত্বরে। চোখের সামনে মন্দির শেষ হয়ে যেতে দেখেও ভয়ে কোনোরকম প্রতিবাদ করতে পারে না হিন্দুরা। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ইমরান খান। পাকিস্তানের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ক্ষেপে উঠে ভারত। কড়া ভাষায় প্রতিবাদ জানায় পাকিস্তানের এই কর্মকাণ্ডের। কূটনৈতিক স্তরে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার ভারতের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে ইসলামাবাদে। জানা গিয়েছে এই ঘটনার সঙ্গে মূল অভিযুক্ত উলেমাই ইসলাম পার্টি। তবে এই ঘটনায় এখন অবধি 31 জনকে গ্রেপ্তার করেছে পাকিস্তানি পুলিশ। ভারতের দিক থেকে চাপ আসায় রীতিমতো অস্বস্তিতে পড়ে গেছে ইমরান খান সরকার। অপরদিকে করোনার ধাক্কা অতীত। ডিসেম্বরে সব রেকর্ড ভেঙে দিল জিএসটি আদায়ের পরিমাণ। করোনার ধাক্কায় একটা সময় ধরাশায়ী হয়ে গিয়েছিল দেশের আর্থিক কাঠামো। একেবারে তলানিতে নেমেছিল সরকারের আয়ের মূল উৎস জিএসটি আদায়। পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে গিয়েছিল যে রাজ্যগুলির প্রাপ্য জিএসটি টাকা মেটানোর মতো পরিস্থিতিও ছিল না কেন্দ্রের। তবে সেসব এখন অতীত। অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের দেওয়া আর্থিক প্যাকেজ কাজে লেগেছে।
কিছুটা হলেও ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, আর তারই ফলশ্রুতি লাগাতার জিএসটি আদায়ে বৃদ্ধি। গত মাস তিনেক ধরেই জিএসটি আদায়ের পরিমাণ বাড়ছিল, তবে ডিসেম্বর মাসে তা সর্বকালের সব রেকর্ড ভেঙে ফেলল। ডিসেম্বরে দেশে প্রত্যক্ষ পণ্য এবং পরিষেবা কর বাবদ সরকারি কোষাগারে ঢুকেছে 1.15 লক্ষ কোটি টাকা, যা জিএসটি চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এক মাসের সর্বোচ্চ। করোনা মহামারীর আগেও কোনো মাসে এই বিপুল অঙ্কের কর আদায় করতে পারেনি সরকার। 2019 সালের ডিসেম্বরে এই কর আদায়ের অঙ্কটা ছিল এবারের ডিসেম্বরের 12% কম। এর আগে সর্বোচ্চ জিএসটি আদায় হয়েছিল 2019 সালের এপ্রিল মাসে। সেবার প্রত্যক্ষ কর বাবদ কেন্দ্রীয় কোষাগারে ঢুকেছিল প্রায় 1,13,000 কোটি টাকা। সাধারণত এপ্রিল মাসে কর আদায়ের পরিমাণ বেশি থাকে। মার্চে বছর শেষে অনেকেই বকেয়া কর মিটিয়ে দেন, যা এপ্রিলের হিসেবে যোগ হয়। এবছর এপ্রিলেও রেকর্ড জিএসটি আদায়ের লক্ষ্যমাত্রা নিয়েছে অর্থমন্ত্রক। ডিসেম্বরের রেকর্ড অঙ্কের জিএসটি সরকারের কাছে সঞ্জীবনীর কাজ করতে চলেছে, কারণ গতকালই কেন্দ্রের রাজস্ব ঘাটতির একটি হিসেব প্রকাশ্যে এসেছে, যাতে দেখা যাচ্ছে নভেম্বর পর্যন্ত রাজস্ব ঘাটতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 10,75,000 কোটি টাকায়, যা কেন্দ্রের গোটা বছরের বাজেট প্রত্যাশার তুলনায় 35% বেশি। এর মূল কারণই হলো লকডাউনে জিএসটি আদায় কম হওয়া। সেই সঙ্গে অবশ্য কেন্দ্রের আর্থিক প্যাকেজের প্রভাবও রয়েছে। আর্থিক প্যাকেজ দিতে গিয়ে কোষাগারের রীতিমতো স্থায়ী ক্ষত সৃষ্টি হয়েছে। ডিসেম্বরের রেকর্ড আয়ে সেই বিপুল ঘাটতির ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়া যাবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। অপরদিকে 1947 সালের ভারত পাক যুদ্ধে শহীদ বীরের কবর মেরামত সেনার। 1947 সালের যুদ্ধে শহীদ হয়েছিলেন ব্রিগেডিয়ার উসমান খান। জামিয়া মিলিয়া ইসলামিয়ার কাছে সেই বীরের কবর ভেঙ্গে চুরে যাওয়ার খবর সম্প্রতি প্রকাশ্যে আসে। জানতে পেরে দিন কয়েকের মধ্যেই তা সারিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। দেশভাগের সময় পাকিস্তান থেকে নিজের দেশের সেনাপ্রধান নিয়োগ করতে চেয়েছিল, তিনি যাননি, নিজের জন্মভূমিতেই থেকে গিয়েছিলেন। 1947 সালে ভারত পাক যুদ্ধে শহীদ হয়েছিলেন বহু বীর। তাদের মধ্যে পদমর্যাদার নিরিখে সর্বোচ্চ ছিলেন উসমান। মৃত্যুর পর ভারত সরকার তাকে মহাবীর চক্রে সম্মানিত করেন। জামিয়া মিলিয়া ইসলামিয়ার কাছে সমাধিস্থ করা হয় উসমানকে। সেই শেরি হিন্দের কবরই ভেঙে গিয়েছিল। কবরের উপর লেখা ছিল শহীদের বীরগাথা, তার জীবন কাজ, কেন তাকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয়েছে, লেখা ছিল সেই সবই ভেঙে আগাছা গজিয়েছিল। কবর প্রকাশ্যে আসতেই কবর মেরামত করে ভারতীয় সেনা। এপিথেটের পাত্র সারানো হয়েছে, চারপাশে লাল পাথরের রঙ করা হয়েছে। পাবলিক ইনফরমেশন বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল জানালেন, উসমান জাতীয় বীর ছিলেন। আমরা কবর মেরামতে দ্রুত পদক্ষেপ করেছি। জামিয়ার সহায়তায় কবর মেরামত করা হয়েছে বলে জানানো হয়েছে।